প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ের লেকচার নাম্বার 10। আলোচনা যে আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নিয়ে। শুরুতে আমরা দেখবো আমাদের আমাদের হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষের গঠন নিয়ে। তোমরা জানো, আমরা সাবকারের শুরুতে বলছিলাম যে আমাদের যে তড়িৎ বিশ্লেষক কোষগুলো হয় দুই রকম। একটি হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ এবং আরেকটি হচ্ছে আমাদের দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। শুরুতে আমরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের তড়িৎ বিশ্লেষণ নিয়ে দেখব। তার প্রথমটি হচ্ছে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ নিয়ে। এখন আমরা জানি যে আমাদের যে গলিত যে সোডিয়াম ক্লোরাইডটি হয়, এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বা তার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত করা হয়, দুইটি আয়ন পাওয়া যাবে। একটি হচ্ছে সোডিয়াম আয়ন, একটি হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন। অর্থাৎ একটি মাত্র ক্যাটায়ন এবং একটি মাত্র কি থাকবে বলতো, অ্যানায়ন থাকবে। এখন আমরা কি করতে পারি দেখো তো, একটা চীনামাটির পাত্রে, এই যে একটা চীনামাটির পাত্রে আমাদের কি করা হবে, গলিত যে সোডিয়াম ক্লোরাইড আছে তার মধ্যে কতগুলো আয়ন পাওয়া যাবে, দুইটা আয়ন, একটা সোডিয়াম আয়ন, একটা কি থাকে বলতো, ক্লোরাইড আয়ন। এখন এই গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে আমরা হচ্ছে দুইটি ধাতুর দণ্ড বা হচ্ছে গ্রাফাইট দণ্ড প্রবেশ করব। তাহলে এই হচ্ছে দেখো তো, ধরো এই একটা তড়িৎদ্বার বা এটা একটা গ্রাফাইট দণ্ড, এখানে একটা আমাদের কি বলতো, গ্রাফাইট দণ্ড। তাহলে এখানে বাম পাশে যে তড়িৎটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের অ্যানোড তড়িৎদ্বার রূপে কি করবে, কাজ করবে। এবং ডান পাশে যে তড়িৎদ্বারটি আছে, এটি হচ্ছে আমাদের ক্যাথোড রূপে কি করবে, কাজ করবে। আচ্ছা, করলো। এবার এই দুটা তড়িৎদ্বারকে আমরা হচ্ছে ব্যাটারির সাথে সংযুক্ত করে দেব। এখানে আমাদের একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির সাথে কি করবো বলতো, আমাদের তড়িৎদ্বার দুটিকে আমরা সংযুক্ত করব। ব্যাটারির আবার দুটা প্রান্ত আছে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে আমাদের কি বলতো, নেগেটিভ। তো এখন হচ্ছে আমরা জানি আমাদের অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার এবং ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার। আবার বলছি, আমাদের অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে এই ধনাত্মক অ্যানোড তড়িৎদ্বারকে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করব এবং আমাদের ঋণাত্মক যে ক্যাথোড তড়িৎদ্বার তাকে আমরা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কি করব, যুক্ত করব। এবার যুক্ত করার পরে আমাদের মূলত যে কাজটা সেটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা হবে। যেহেতু আমাদের অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে ধনাত্মক, তাহলে সে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়নের প্রতি কি হবে বলতো, তার আকর্ষণ ঘটবে। ঋণাত্মক আয়নের প্রতি তার কি করবে বলতো, আকর্ষণটা ঘটবে। এবং ক্যাথোড তড়িৎদ্বার যেহেতু ঋণাত্মক, তাহলে সেই গলিত সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক সোডিয়াম আয়নের প্রতি কি হবে বলতো, আকৃষ্ট হবে। আমরা আবার একটু বলছি, আমাদের এখানে যে দুটি তড়িৎদ্বার আমরা ব্যবহার করছি, অ্যানোড তড়িৎদ্বার এবং হচ্ছে যে ক্যাথোড তড়িৎদ্বার, সেহেতু অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে আমাদের ধনাত্মক তড়িৎদ্বার, যার কারণে সে গলিত সোডিয়াম ক্লোরাইডের আমাদের হচ্ছে ঋণাত্মক আয়ন ক্লোরাইডের প্রতি কি হবে বলতো, আকর্ষণ ঘটবে। এবং ক্যাথোড তড়িৎদ্বার যেহেতু ঋণাত্মক, সেহেতু আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের আমাদের হচ্ছে ধনাত্মক আয়ন মানে সোডিয়াম আয়নের প্রতি কি হবে বলতো, আকৃষ্ট হবে। এই যে আমাদের আকর্ষণটা ঘটতেছে, এর মাধ্যমে হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়া আমরা দেখতে পাবো। তাহলে অ্যানোডের বিক্রিয়া কেমন হবে দেখুন তো, হচ্ছে যেহেতু আমাদের অ্যানোডে ক্লোরাইড আয়নটা কি হবে, আকৃষ্ট হয়, তাহলে এখানে অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে আমাদের হবে ক্লোরাইড আয়ন একটি ইলেকট্রন কি করবে, ত্যাগ করে আমাদের হচ্ছে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এরপর হচ্ছে এরকম যদি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে আমাদের হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া। আর ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে আমাদের, ক্যাথোডের বিক্রিয়া কেমন হবে, ক্যাথোডে হচ্ছে আমাদের সোডিয়াম আয়ন যেহেতু যাবে বা আকর্ষিত হবে, তাহলে সোডিয়াম আয়ন তার একটি ইলেকট্রন ঘাটতি আছে, একটি ইলেকট্রন কি করে বলতো, গ্রহণ করে আমাদের হচ্ছে কি হতো, সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তার মানে এটাই হচ্ছে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইড যে কোষটা আমরা নিয়েছিলাম, তার অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। তবে মনে রাখবা যে এই যে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ কোষটা আছে, সেখান থেকে আমরা কি পাবো, একটা গ্যাস উৎপন্ন হবে। সেটা কোন গ্যাস, ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হবে অ্যানোডে। তাহলে আমরা আবার একটু বলছি যে আমাদের গলিত যে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করব, তোমরা জানো গলিত সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝায় এখানে একটি মাত্র ক্যাটায়ন ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক কি থাকবে বলতো, ক্লোরাইড আয়ন থাকবে। এখন এই গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে আমরা কি করলাম, দুটি গ্রাফাইট দণ্ড বা হচ্ছে কি বলতো, কোন একটা দুইটা ধাতুর কি বলতো দণ্ড কি করব, এই গলিত সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি আমরা ডুবানো হবে, দেন হচ্ছে
আমাদের হচ্ছে তাদেরকে এই তড়িৎদ্বার দুটিকে আমরা হচ্ছে ব্যাটারির সাথে কি করব, সংযুক্ত করব। ব্যাটারির দুটি প্রান্ত, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে কি বলতো ঋণাত্মক। আবার আমাদের যে তড়িৎদ্বার গুলো আছে তারাও কিন্তু দুইটা তড়িৎদ্বার হয়। অ্যানোড তড়িৎদ্বারটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড তড়িৎদ্বারটা হচ্ছে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার। এখন ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে ধনাত্মক তড়িৎদ্বার মানে অ্যানোডটাকে আমরা সংযুক্ত করব। আবার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার মানে ক্যাথোড তড়িৎদ্বারকে আমরা যখন সংযুক্ত করব, এই সংযুক্ত যখন করব তখনই হচ্ছে আমাদের অ্যানোড তড়িৎদ্বার যেহেতু ধনাত্মক, সে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়নের প্রতি কি হবে বলতো, তার আকর্ষণ করবে। আকর্ষণ যখন করবে তাহলে এই ক্লোরাইড আয়ন অ্যানোড থেকে ইলেকট্রন ত্যাগ করে প্রথমে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, তারপর দুটি ক্লোরিন পরমাণু আবার একত্রিত হয়ে সর্বশেষ আমাদেরকে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এবং এরপরে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোড আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক আয়ন মানে সোডিয়াম আয়নের প্রতি কি হবে বলতো, আকর্ষণ করবে। এবং এই সোডিয়াম আয়ন যখন ক্যাথোডে যাবে, ক্যাথোডে সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এটি হচ্ছে আমাদের গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এবার আমরা আসবো আমাদের আমাদের হচ্ছে এই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। এবার একটু খেয়াল করেন, গাঢ় সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝাচ্ছে যে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড কি থাকবে বলতো, জলীয় দ্রবণ কাজ করবে। অর্থাৎ এখানে হচ্ছে গাঢ় যখন সোডিয়াম ক্লোরাইডটা বলবো, গাঢ় সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, গাঢ় সোডিয়াম ক্লোরাইড যখন আমরা বলবো তখন মূলত হচ্ছে আমরা টোটাল প্রথম পাবো হচ্ছে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন এবং জলীয় দ্রবণ থাকায় পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে কি বলতো হাইড্রোক্সিল আয়ন। তোমরা একটু জিনিস বুঝে নাও, এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড দুই ধরনের দ্রবণ নিয়ে কাজ করছি। একটু আগে আমরা দেখছিলাম গলিত সোডিয়াম ক্লোরাইড, এখন বলছে আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইড। দুইটার মধ্যে পার্থক্যটা কি? নর্মালি হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা দেখি, অর্থাৎ আমাদের একটা লবণ আমরা একটা পাত্রে রাখলে দেখবা কিছু সময় পর সেখান থেকে পানি পাওয়া যায়, মানে ভেজা ভেজা পাওয়া যায়। এটাই মূলত হচ্ছে তার কি, জলীয় দ্রবণ, যেটাকে আমরা বলতে পারি গাঢ় সোডিয়াম ক্লোরাইড। কিন্তু তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড বললে তখন কেন পানিটা ছিল না? খেয়াল করো, গলিত সোডিয়াম ক্লোরাইড যখন বলা হয় তখন কিন্তু তার তাপমাত্রাটা প্রায় 801 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। এখন এই পরিমাণ তাপমাত্রায় আমাদের কিন্তু আর পানি কিন্তু বাষ্প হয়ে উড়ে চলে যায়। তার মানে হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তাপমাত্রা যদি অনেক হিউজ, তাহলে সেই তাপমাত্রা কিন্তু পানি আর থাকে না, কারণ আমরা জানি পানি অলমোস্ট 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উড়ে চলে যায় বা বাষ্পে পরিণত হয়ে যায়। এই জন্য গলিত সোডিয়াম ক্লোরাইডে কিন্তু আমাদের পানি থাকে না। কিন্তু আমরা যখন সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নিব বা গাঢ় সোডিয়াম ক্লোরাইডটা নিব, তখন কিন্তু সেখানে কি থাকে বলতো, পানি থাকে। এই জন্য সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে টোটাল হচ্ছে আমরা 4টা আয়ন পাবো, 2টি ক্যাটায়ন, 2টি হচ্ছে আমাদের অ্যানায়ন। এই জিনিসটা আমাদের একটু আগে প্রথমে মাথা রাখতে হবে। তাহলে আমরা একটু বলি আমাদের কি আছে দেখো তো এবার। যে এখানে একটা জিনিস মনে রাখবা, এই সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ তাকে বলা হচ্ছে ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের সাথে যখন পানিটা যুক্ত থাকবে বা জলীয় বাষ্প থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ব্রাইন। এটা পরীক্ষা আসে আমাদের। এখন এই গাঢ় সোডিয়াম ক্লোরাইড বা গাঢ় জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যখন বিয়োজিত হয় তখন টোটাল হচ্ছে আমরা পাবো হচ্ছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। একই সাথে পানি অণু বিয়োজিত হয়ে আমাদের হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে হাইড্রোক্সিল আয়ন কি করবে, উৎপন্ন করবে। তার মানে হচ্ছে আমরা এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে টোটাল হচ্ছে 4টা আয়ন পাচ্ছি। এক হচ্ছে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এবার যখন আমরা তাদের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করব তখন আমাদের কি হবে? তখন তো আমাদের দুই ধরনের বিক্রিয়া হবে, একটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া এবং হচ্ছে একটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। মূল কাজটা হচ্ছে আমাদের এখানে যে অ্যানোডের বিক্রিয়া এবং ক্যাথোডের বিক্রিয়াটা কেমন হবে। লক্ষ্য করো, ধরো হচ্ছে আমরা এখানে দুটো তড়িৎদ্বার নিচ্ছি, একটা হচ্ছে আমাদের অ্যানোড তড়িৎদ্বার আর একটা হচ্ছে আমাদের কি বলতো ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে অ্যানোড তড়িৎদ্বার যেহেতু ধনাত্মক, তার প্রতি ঋণাত্মক আয়নের আকর্ষণ ঘটবে। আর ক্যাথোড তড়িৎদ্বার যেহেতু ঋণাত্মক, তাহলে তার প্রতি হচ্ছে আমাদের ধনাত্মক আয়নের আকর্ষণটা ঘটবে। এখন এই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যেহেতু আমাদের ক্যাটায়ন হচ্ছে 2টা আবার অ্যানায়ন হচ্ছে কতগুলো বলতো, 2টা। তার মানে হচ্ছে অ্যানোডের দিকে ক্লোরাইড আয়ন এবং হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দুজনে কি হবে বলতো, ধাবিত হবে। আবার একই সাথে হচ্ছে আমাদের ক্যাথোডে হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে সোডিয়াম আয়ন দুজনে কি হবে বলতো, ধাবিত হবে। এখন কত হচ্ছে আমাদের তড়িৎ, ধরো অ্যানোড যদি বলি, অ্যানোড তড়িৎ হচ্ছে এক, সেখানে তো আমাদের 2টা ঋণাত্মক আয়ন আসতে পারবে না।
আসতে পারবে কয়জন? একজন। অর্থাৎ এটাকে যদি আমরা একটা প্রতিযোগিতা বলি, আমাদের তড়িৎদ্বার রাখা হচ্ছে একজন, কিন্তু আমরা আয়ন নিচ্ছি হতে পারে দুজন। তাহলে এই দুজনের মধ্যে প্রতিযোগিতায় যে আগে গিয়ে, কে আগে গিয়ে আমাদের হচ্ছে ক্যাথোড বা অ্যানোডে গিয়ে হচ্ছে আমাদের কি করবে, ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে, সেটা আমাকে জানতে হবে। এই জন্য আমাদের যে তড়িৎ রাসায়নিক সারে আমরা একটা জিনিস পড়ছিলাম, যে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ বা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ, সেখান থেকে আমরা জানি যে ক্যাটায়নের যে সক্রিয়তা সিরিজটা ছিল, যার অবস্থানটা বা যেই ক্যাটায়নের অবস্থানটা যত বেশি নিচে, সে কি করবে বলতো, আমাদের ক্যাথোডে গিয়ে আগে ইলেকট্রনটা গ্রহণ করতে পারে। আবার ঠিক একই রকম ভাবে অ্যানায়নের আমাদের একটা সক্রিয়তা সিরিজ ছিল, সেখান থেকে আমরা জানি যে অ্যানায়নের অবস্থানটা যত বেশি নিচে, সে আগে কি করবে, অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। এটা ছিল আমাদের তড়িৎ রাসায়নিক সারের যে কনসেপ্টটা ছিল সেখানে। আমরা আবার একটু বলি, আমাদের যখন গলিত সোডিয়াম ক্লোরাইডটা ছিল, তখন কিন্তু একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন ছিল। এর জন্য সহজে একজন অ্যানোডে চলে গেল, একজন কিন্তু সহজে আমাদের ক্যাথোডে চলে গেছে। কিন্তু যখনই আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণটা পেলাম, তখন কিন্তু আমরা পাচ্ছি দুটি ক্যাটায়ন দুটি অ্যানায়ন। এই জন্য দুটি ক্যাটায়নের মধ্যে কোন ক্যাটায়নটা ক্যাথোডে যাবে এবং দুটি অ্যানায়নের মধ্যে কোন অ্যানায়নটা আমাদের আসলে অ্যানোডে যাবে, সেটা অগ্রাধিকার ক্রমটা আমরা প্রত্যেকে পেলাম আমাদের তড়িৎ রাসায়নিক যে সারি ছিল, অর্থাৎ ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ এবং হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ থেকে আমরা সেটা জানবো বা জানি। ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে যার অবস্থানটা নিচে, সেই আয়নটি আগে ক্যাথোডে যাবে বা ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে। আর অ্যানায়নের যে সক্রিয়তা সিরিজটা ছিল, ওই অ্যানায়নের সক্রিয়তা সিরিজে যার অবস্থানটা নিচে, সে আগে কোথায় যাবে, অ্যানোডে চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এবার একটু দেখি, আমরা আমাদের যে দুটি অ্যানায়ন ছিল, অর্থাৎ হচ্ছে কি বলতো, ক্লোরাইড এবং ওএইচ আয়ন, ক্লোরাইড এবং কি বলতো ওএইচ আয়নের মধ্যে কোনটি আগে অ্যানোডে যাবে। তো সেটা হচ্ছে আমরা জানি আমাদের যে অ্যানায়নের সক্রিয়তা যে সিরিজটা ছিল, সেখানে দেখো তো তোমরা জানো যে ক্লোরাইড আয়নের নিচে হচ্ছে আমাদের ওএইচ আয়নের অবস্থান, মানে অ্যানায়নের যে সক্রিয়তা সিরিজটা ছিল, সেখান থেকে আমরা জানি যে ক্লোরাইড আয়নের নিচে হচ্ছে আমাদের ওএইচ আয়নের অবস্থান। তাহলে সেই নিয়ম অনুযায়ী ওএইচ আয়ন আগে অ্যানোডে যাবে। কিন্তু এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ওএইচ আয়ন অপেক্ষা ক্লোরাইড আয়নের ঘনমাত্রার পরিমাণটা বেশি থাকে। ওএইচ আয়নের তুলনায় ক্লোরাইড আয়নের ঘনমাত্রার পরিমাণটা যখন বেশি থাকে, তখন ওএইচ আয়ন না গিয়ে ক্লোরাইড আয়ন আগে কি করে বলতো, অ্যানোডে চলে যাবে। এটাও কিন্তু আমরা পড়ছিলাম যে একাধিক অ্যানায়ন বা একাধিক ক্যাটায়নের মধ্যে যার ঘনমাত্রার পরিমাণটা বেশি হয়, তখন কিন্তু সেই আগে অ্যানোডে বা ক্যাথোডে কি করবে, আকর্ষিত হবে। তো আমরা স্বাভাবিক নিয়মে জানি অ্যানায়নের যে সক্রিয়তা সিরিজ, সেখানে ক্লোরাইড আয়নের নিচে অবস্থান করছে কি বলতো, ওএইচ আয়ন। তাহলে স্বাভাবিক নিয়মে ওএইচ আয়নটা অ্যানোডে যাবে। কিন্তু এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে আমাদের ওএইচ আয়ন অপেক্ষা ক্লোরাইড আয়নের ঘনমাত্রার পরিমাণটা কি থাকে, বেশি থাকে বিদায় আমাদের প্রথমে অ্যানোডে কে যাবে, ক্লোরাইড আয়নটা যাবে। আবার একই রকম ভাবে আমাদের এখানে ধনাত্মক আয়ন মানে ক্যাটায়নও আছে কতগুলো বলতো, দুইটা। এই দুটি ক্যাটায়নের মধ্যে কোনটি আগে ক্যাথোডে যাবে? তো আমরা এখানে যে দুটি আয়নটা পাচ্ছি, একটা হচ্ছে কি বলতো সোডিয়াম আয়ন, একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন। এটা হচ্ছে আমাদের ক্যাটায়নের যে সক্রিয়তা সিরিজটা ছিল, সেটা স্বাভাবিক যে নিয়মটা ছিল, যে যে ক্যাটায়নের অবস্থানটা যত বেশি নিচে, সে আগে ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হবে। তো সেই স্বাভাবিক নিয়ম অনুযায়ী সোডিয়ামের সোডিয়াম অপেক্ষা হাইড্রোজেন আয়নের অবস্থান যেহেতু নিচে, সেক্ষেত্রে হাইড্রোজেন আয়ন আগে ক্যাথোডে গিয়ে আমাদের হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই হচ্ছে আমাদের একাধিক ক্যাটায়ন বা একাধিক অ্যানায়ন হলে আমাদের কিভাবে আমাদের হচ্ছে অ্যানোডের বিক্রিয়া হবে এবং ক্যাথোডের বিক্রিয়া হবে, সেটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এখন এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যে অ্যানোডেবিক এবং ক্যাথোডেবিক হবে, সেটা আবার তোমাদেরকে আমি একটু দেখাই। তো আমাদের হচ্ছে এখানে মূলত হচ্ছে অ্যানোডেবিক হবে। খেয়াল করো, অ্যানোডে কে কে ছিল, অ্যানোডে আকর্ষিত হতো ক্লোরাইড আয়ন এবং কি আয়ন, ওএইচ আয়ন। তাহলে স্বাভাবিক নিয়মে আসার কথা ছিল কে, ওএইচ আয়নটা। কিন্তু ওএইচ আয়ন অপেক্ষা যেহেতু দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেশি থাকে, সেক্ষেত্রে আগে ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করবে, করে প্রথমে ক্লোরিন পরমাণু উৎপন্ন করবে। দেন হচ্ছে দুইটি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে আমাদের হচ্ছে কি করবে, ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। আজ আমরা ক্যাথোডের বিক্রিয়াটা দেখি। তো ক্যাথোডে আমাদের দুটি ধনাত্মক আয়ন আকর্ষিত হয়, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে আমাদের সোডিয়াম আয়ন। এখানে হচ্ছে আমাদের ক্যাটায়নের যে সক্রিয়তা সিরিজটা ছিল, সোডিয়াম আয়ন অপেক্ষা যেহেতু হাইড্রোজেন আয়নের অবস্থানটা নিচে, সেক্ষেত্রে আগে আমাদের হাইড্রোজেন আয়ন ক্যাথোডে ধাবিত হবে। হাইড্রোজেন আয়ন যখন ক্যাথোডে আসে, তখন একটি ইলেকট্রন গ্রহণ করে প্রথম হচ্ছে হাইড্রোজেন পরমাণু উৎপন্ন করবে।
দেন হচ্ছে আমাদের দুটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে এই দুইটা গ্যাস পাচ্ছি, একটা হচ্ছে ক্লোরিন গ্যাস, একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা যদি আবার খেয়াল করো, আমাদের দ্রবণে কিন্তু টোটাল কতগুলো আয়ন ছিল? আয়ন তো ছিল 4টা। তার মধ্যে আমাদের অ্যানোডে গেল একটা আয়ন, ক্যাথোডে গেল একটা আয়ন, বাকি যে দুইটা আয়ন আমাদের রয়ে গেল। সেই দুইটা আয়ন কে বলতো? একটা হচ্ছে আমাদের এই যে সোডিয়াম আয়ন, এবং হচ্ছে ওএইচ আয়ন তো আমাদের দ্রবণে রয়ে গেল। এখন এই সোডিয়াম আয়ন এবং হচ্ছে যে ওএইচ আয়ন আছে, তারা আবার একত্রিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্ষার উৎপন্ন করে। এরকম রাখবা, তোমাদের পরীক্ষা আসে যে এমসিকিউতে যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে সর্বশেষ কি প্রোডাক্টটা পাওয়া যায়? প্রোডাক্টটা পাওয়া যাবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্ষার পাওয়া যায়। আবার অনেক সময় আসে যে অ্যানোডে কোন গ্যাসটা উৎপন্ন হয় বা ক্যাথোডে কোন গ্যাসটা উৎপন্ন হয়। অ্যানোডে উৎপন্ন হবে আমাদের ক্লোরিন গ্যাস, ক্যাথোডে উৎপন্ন হচ্ছে আমাদের হাইড্রোজেন কি বলতো গ্যাস। তাহলে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, এই যে তোমরা দেখবা হচ্ছে অ্যানোড তরল দিয়ে আমাদের ক্লোরিন গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এবং ক্যাথোড তরল দিয়ে আমাদের কি বলতো হাইড্রোজেন গ্যাসটা বের হয়ে আসছে। এবং দ্রবণে যে দুটি অবশিষ্ট আয়ন ছিল, সোডিয়াম আয়ন এবং হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, তারা হচ্ছে কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে। আচ্ছা, এখন আমরা যদি তোমাদেরকে পরীক্ষায় সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে, মানে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে যদি আমাদের ক্যালসিয়াম, গাঢ় ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বলি, তখন তোমাদের অ্যানোডে বিক্রিয়া বা ক্যাথোডে বিক্রিয়া কেমন হবে এবং সর্বশেষ উৎপাদটা কি থাকবে, এটা কিন্তু পরীক্ষা আসে। অর্থাৎ গাঢ় সোডিয়াম ক্লোরাইড পরিবর্তন করে তোমাকে যদি আমি ক্যালসিয়াম ক্লোরাইডটা দিই, তখন আসলে আমাদের রিয়াকশনটা কেমন হতে পারে, বা হচ্ছে আমাদের সর্বশেষ উৎপাদটা কেমন হতে পারে। তাহলে এটাও সহজ যে আমাদের হচ্ছে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটা যদি আমরা জলীয় দ্রবণ হিসাব করি, তাহলে প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে ক্যালসিয়াম আয়ন এবং কি উৎপন্ন করবে? ক্লোরাইড আয়ন। আর ওই জলীয় দ্রবণ পানি সামান্য পরিমাণে কি হবে বলতো বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং কি বলতো হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন করবে। এখানে আমার টোটালে 4টা আমাদের আয়ন আছে। তার মধ্যে প্রথমে অ্যানোডে কি আসবে? ওই যে দেখো তো ক্লোরাইড এবং কি আছে বলতো ওএইচ আয়ন গুলো আমাদের অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। সেক্ষেত্রে ওএইচ আয়নের তুলনায় যেহেতু ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা বেশি থাকে, এই জন্য আগে অ্যানোডে কে চলে আসবে? ক্লোরাইড আয়ন আসে, ইলেকট্রন ত্যাগ করে প্রথম হচ্ছে ক্লোরিন পরমাণু উৎপন্ন করবে। দেন হচ্ছে দুটি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে আমাদের ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তাহলে অ্যানোডের বিক্রিয়াটা কিন্তু সেম। এবার হচ্ছে ক্যাথোডে আসো। ক্যাথোডে দেখো তো আমাদের দুটো আয়ন আকৃষ্ট হবে এখন, একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন, একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন। এখানেও আমাদের জাস্ট হচ্ছে তোমরা জানো যে ক্যালসিয়াম যে 2+ এবং যে বলতো হাইড্রোজেন আয়ন, ওই ক্যাটনের সক্রিয়তা সিরিজে আমাদের হচ্ছে ক্যালসিয়াম আয়নের নিচে অবস্থান করে কি বলতো হাইড্রোজেন আয়ন। যার কারণে ক্যাথোডে আগের মতো করে হাইড্রোজেন আয়ন আগে আকৃষ্ট হবে এবং সেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু পরিণত হবে। দুটি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে আমাদের কি উৎপন্ন করবে? হাইড্রোজেন গ্যাস। তাহলে মাত্র ক্যাথোডে বিক্রিয়াটাও কি বলতো আমাদের সেম। আগে ছিল আমাদের সোডিয়াম আয়ন, এখন হচ্ছে ক্যালসিয়াম আয়ন। সোডিয়াম আয়ন যখন ছিল তখন কিন্তু হাইড্রোজেন আয়নের অবস্থান কিন্তু নিচে ছিল, এর জন্য আগে ক্যাথোডে হাইড্রোজেন আয়নটা যেত। এখনো সেম, ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন, এখানেও হাইড্রোজেন আয়নের অবস্থান হচ্ছে ক্যালসিয়াম আয়নের নিচে। এই জন্য ক্যাথোডে আগে হাইড্রোজেন আয়ন গিয়ে ইলেকট্রনটা গ্রহণ করে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া যেমন হতো, ক্যালসিয়াম ক্লোরাইড নিলেও আমাদের কিন্তু সেম উৎপন্ন হবে বা সেম ভাবে বিক্রিয়াটা হবে। তবে এখন অবশিষ্ট কি থেকে যাবে দ্রবণে? এই যে ক্যালসিয়াম 2+ এবং যে ওএইচ আয়ন, তারা পরে কি হবে বলতো একত্রিত হয়ে আমাদের হচ্ছে কি বলতো একত্রিত হয়ে আমাদের কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা ক্ষার উৎপন্ন করবে। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে যে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে যখন পরিচালনা করব, সর্বশেষ যে ক্ষারটা আমরা পাবো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু আমরা যদি সেই তড়িৎ বিশ্লেষণটা যদি ক্যালসিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ নিই, তাহলে ক্ষারটা পাবো হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর না হলে অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া আমাদের সেম। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট আমাদের কোষের তড়িৎ বিশ্লেষণ নিয়ে। তো এই তড়িৎ দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষের অন্যতম একটা উদাহরণ হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ, যেটা তোমার 9-10-ও কিন্তু আমরা পড়ে আসবো। এখন এই গ্যালভানিক কোষের একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ড্যানিয়েল সেল। তো ড্যানিয়েল সেলের গঠন নিয়ে আমরা এখন আসবো। এখানে মানে অর্থাৎ গ্যালভানিক কোষের অন্যতম একটা উদাহরণ হচ্ছে আমাদের ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেলে আমরা যখন নিব, যখন এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, তখন দেখো তো আমাদের অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার কিন্তু দুটি আলাদা আলাদা পাত্রে থাকবে। এখানে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় জিঙ্ক তড়িৎদ্বার, মানে ড্যানিয়েল কোষে আমাদের হচ্ছে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হবে? জিঙ্ক তড়িৎদ্বার। এবং ক্যাথোড হিসাবে ব্যবহার করা হবে আমাদের কপার তড়িৎদ্বার।
ঠিক আছে। এখন এই জিঙ্ক তরিদ্রারটাকে জিঙ্ক সালফেট দ্রবণে ডুবানো হবে এবং কপার তরিদ্রারটাকে কপার সালফেট দ্রবণে কি করা হবে, ডুবানো হবে বা নিমজ্জিত করা হবে। আচ্ছা, এরপর আমরা তাদেরকে কি করবো দেখো তো হচ্ছে আমাদের একটা ভোল্ট মিটারের সাহায্যে কি করবো তো সংযুক্ত করব। এখন সংযুক্ত যখন করে দেব তখন হচ্ছে অ্যানোড থেকে ইলেকট্রন কোথা যাবে, ক্যাথোডের দিকে প্রবাহিত হবে। তার মানে হচ্ছে আমি যদি বলি জিঙ্ক তরিদ্রারটাকে জিঙ্ক সালফেটের দ্রবণে এবং কপার তরিদ্রারটাকে কপার সালফেটে যখন আমরা ডুবাবো এবং তাদেরকে আমরা যদি একটা পরিবাহী তার দ্বারা কি করে দিই সংযোগ করা হয়, তখন হচ্ছে আমাদের জিঙ্ক তরিদ্রার ইলেকট্রন ত্যাগ করবে এবং কপার তরিদ্রারটা সেটা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ এখানে যেটা হবে জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করলে কি হয় দেখো তো আমি একটা যদি বলি যে আমাদের জিঙ্ক তরিদ্রার মানে অ্যানোডে, এখানে যে অ্যানোডে বিক্রিয়া হবে, এই যে অ্যানোডে কি হবে দেখো তো অ্যানোড তরিদ্রার যে জিঙ্ক তরিদ্রার ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে কি হবে বলতো পরিণত হবে। এবং একই সাথে ক্যাথোড তরিদ্রারে কি হবে জানেন, এখানে একটু বলি যে জিঙ্ক তরিদ্রার দুটি ইলেকট্রন ত্যাগ যখন করবে তখন সে দ্রবণে দ্রবণে আসবে কি বলতো জিঙ্ক 2+ আয়নে কি হবে বলতো পরিণত হবে। দ্রবণে জিঙ্ক 2+ আয়ন হিসেবে জমা হবে। আবার জিঙ্ক যে দুটি ইলেকট্রন ত্যাগ করলো সেটা কি করবে ক্যাথোডে কপার 2+ আয়ন, অর্থাৎ ক্যাথোডে দ্রবণে কি আছে বলতো কপার সালফার আছে না, এখানে কে আছে কপার 2+ আয়ন। তাহলে ওই ক্যাথোড দ্রবণ থেকে কপার 2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে একটু খেয়াল করো, অ্যানোডে জিঙ্ক তড়িৎদ্বার ইলেকট্রন ত্যাগ করে আমাদের জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে এবং এই ইলেকট্রন গুলো ক্যাথোডের দ্রবণে গিয়ে আমাদের যে কপার 2+ আয়ন আছে সে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে কি হবে বলতো পরিণত হবে। আচ্ছা, এখন এই যে আমাদের ইলেকট্রন আদান প্রদানটা হলো, আমরা জানি হচ্ছে ইলেকট্রন যে আদান প্রদানটা হয় এটি হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ। তার মানে হচ্ছে আমাদের যেখানে একটা পরিবাহী তার ছিল, এই পরিবাহী তারের সংযোগ স্থলে আমরা যদি একটা বৈদ্যুতিক বাল্বকে সংযুক্ত করি তখন এই বাল্বটা কি হবে বলতো জ্বলে উঠবে। এই জ্বলে ওঠার কাহিনীটা হচ্ছে কি আমাদের আমাদের রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে আমাদের কি হলো রূপান্তরিত হলো। রাসায়নিক শক্তিটা কোথায় এলো, এই যে আমরা জিঙ্ক সালফেটের দ্রবণ নিলাম বা কপার সালফেটের দ্রবণ নিলাম, এগুলো হচ্ছে আমাদের কি একটা রাসায়নিক শক্তি। এখানে আমরা থেকে কি পাচ্ছি একটা বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যদি আবার একটু বলি আমাদের ড্যানিয়েল কোষের গঠনটা কেমন ছিল, ড্যানিয়েল কোষের অ্যানোড হিসেবে ব্যবহার করা হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার অ্যানোড রূপে এবং যাকে আমরা রাখবো হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণে এবং ক্যাথোড রূপে কপার তড়িৎদ্বার কপার সালফেট দ্রবণে রাখা হবে। তারপর তাদেরকে আমরা কি করব পরিবাহী তার দ্বারা কি করা হলো সংযোগ করা হলো। সংযোগ করা হলে অ্যানোড থেকে জিঙ্ক ধাতু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে কি হয় বলতো পরিণত হয়। এরপরে জিঙ্ক যে দুটি ইলেকট্রনটা ত্যাগ করলো সেটা ক্যাথোডের দ্রবণে আসার পর কপার 2+ আয়ন সে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এখন এই যে আমাদের অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান হলো, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহ মানে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তার মানে হচ্ছে আমাদের যে পরিবাহী তারটা ছিল এখানে যদি আমরা একটা বৈদ্যুতিক বাল্বকে সংযুক্ত করি এই বাল্বটা জ্বলে উঠবে। এখান থেকে আমরা বলি যে আমাদের এই গ্যালভানিক কোষে ড্যানিয়েল কোষে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে কি হলো বলতো রূপান্তরিত হলো। এখন এখানে আমাদের একটা বাড়তি জিনিস করতে হয় সেটা হচ্ছে এই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে আমরা জানি আমাদের একটা লবণ সেতু ব্যবহার করা হয় এবং এখানে একটা লবণ সেতু কিন্তু ব্যবহার করা হয়েছিল পটাশিয়াম ক্লোরাইডের। প্রশ্ন হলো কেন আমি পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতুটা ব্যবহার করলাম, এই জিনিসটা একটু খেয়াল করো যে আমরা মনে রাখবা আমাদের যে দুটা পাত্র আছে এই দুটা পাত্রে যদি আয়নের সমতা যদি বিরাজমান না থাকে তাহলে একটা সময় আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। বিক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের আর বৈদ্যুতিক শক্তিটা আমরা পাবো না। তার মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের বিদ্যুৎ শক্তিটা পাওয়ার জন্য আমাদের হচ্ছে একটা সল্ট ব্রিজ বা হচ্ছে লবণ সেতু ব্যবহার করা হয়। এখন সে আসলে কি করে, সে মূলত যে কাজটা করবে সেটা হচ্ছে দুইটা পাত্রের মধ্যে আয়নের সমতাটা বিরাজমান রাখবে বা সাম্যাবস্থায় রাখার চেষ্টা করবে। সেটা আসলে কেন হয় দেখো, আমাদের যে জিঙ্ক তড়িৎদ্বারটা বা জিঙ্ক পরমাণুটা ছিল সে যখন ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। একটু খেয়াল করবো এখানে এই জিঙ্ক তড়িৎদ্বারে জিঙ্ক পরমাণু তো অনেকগুলো থাকে, তাহলে প্রত্যেকটা জিঙ্ক পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে আমাদের এই দ্রবণে আসলে কি উৎপন্ন হয় বলতো জিঙ্ক 2+ আয়নের পরিমাণটা কি পায় বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ জিঙ্ক পরমাণু যখন বারবার ইলেকট্রন গুলো ত্যাগ করে আমাদের ওই অ্যানোড তড়িৎদ্বারে বা অ্যানোডের দ্রবণে
আমাদের হচ্ছে জিঙ্ক 2+ আয়নের পরিমাণটা কি হবে বলতো, বৃদ্ধি পেতে থাকে। আচ্ছা, এবার খেয়াল করো, জিঙ্ক যখন ইলেকট্রনটা ত্যাগ করে, গ্রহণটা করে কি কপার 2+। আচ্ছা দেখো তো, কপার 2+ যখন বারবার ইলেকট্রনটা গ্রহণ করবে, তখন সে তার আয়নটা ধাতুতে কি হবে বলতো, কনভার্ট হবে। অর্থাৎ জিঙ্ক তড়িৎদ্বার যখন ইলেকট্রনটা ত্যাগ করলো, তখন বারবার আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণে জিঙ্ক 2+ এর পরিমাণ বা ঘনমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কপার আয়ন যখন সে ইলেকট্রন গুলো গ্রহণ করে, তখন কিন্তু সে আর আয়ন হিসেবে থাকে না, তখন সে কি হয় বলতো, আয়ন থেকে ধাতুতে পরিণত হয়। তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যানোড তড়িৎদ্বারে জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা বা জিঙ্ক আয়নের একটা কি ঘটে, আধিক্য ঘটে বা পরিমাণটা বৃদ্ধি পায়। কিন্তু অপরদিকে ক্যাথোড তড়িৎদ্বারে আমাদের কিন্তু কপার আয়নটা ছিল, তার পরিমাণ কিন্তু উল্টো কি পায় বলতো, হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বার ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে ওই কপার আয়ন সেই ইলেকট্রন গুলো কি করা লাগে, গ্রহণ করা লাগে। কপার আয়ন যখন ইলেকট্রনটা গ্রহণ করে, তখন কিন্তু সে আর আয়ন হিসেবে থাকে না, তখন সে কি চলে যায় বলতো, ধাতুতে কনভার্ট হয়। তার মানে আমরা দেখতে পাই যে আমাদের অ্যানোড যে তড়িৎদ্বারটা ছিল, সেখানে আমাদের হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারের একটা কি ঘটবে বলতো, আধিক্য ঘটে। আমি বলে রাখি, জিঙ্ক 2+ আয়নের কি ঘটে বলতো, আধিক্য ঘটে। আধিক্য মানে কি, পরিমাণ বৃদ্ধি পায়। এবং একই সাথে যে ক্যাথোড তড়িৎদ্বারটা ছিল, সেখানে হচ্ছে আমাদের দেখেন কপার 2+ যে আয়নটা ছিল, তার কি ছিল বলতো, ঘাটতি হবে। কি হবে, ঘাটতি হবে। এখন একটা তড়িৎদ্বারে আয়নের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, আর একটা তড়িৎদ্বারে আয়ন পরিমাণ কি বলতো, হ্রাস পাচ্ছে। এরকম যদি হয়, তাহলে একটা সময় আমাদের বিক্রিয়া কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, মানে নিরবিচ্ছিন্ন ভাবে আমরা বিদ্যুৎ পাবো না। এখন এই দুইটা পাত্রের মধ্যে আয়নের একটা সমতা বিরাজমান করার জন্য আমাদের কি ব্যবহার করা হবে, সল্ট ব্রিজ বা লবণ সেতু ব্যবহার করা হয়। এবং এই লবণ সেতুতে আমরা যেটা ব্যবহার করেছি পটাশিয়াম ক্লোরাইড, তার মধ্যে দুইটা আয়ন আছে, একটা ধনাত্মক আয়ন, একটা হচ্ছে আমাদের ঋণাত্মক আয়ন। তো এই সলভেন্টটা কি করবে জানেন, যে পাত্রে আমাদের ধনাত্মক আয়নের পরিমাণটা বৃদ্ধি পাবে, সেখানে ঋণাত্মক আয়নটাকে সরবরাহ করবে। এবং যে পাত্রে আমাদের ধনাত্মক আয়নের কি হয়েছে বলতো, ঘাটতি হয়েছে, সেখানে ধনাত্মক আয়নটা কি করবে বলতো, প্রবাহিত করে তাদের মধ্যে একটা সমতা বিরাজমান করার মাধ্যমে বিক্রিয়াটাকে সচল রাখবে। তাহলে আমরা শেষের দিকে কথাগুলো বা প্রথম দিকে আবার একটু যদি বলি, যে আমাদের গ্যালভানিক কোষের যে গঠন, সেখানে আমাদের অ্যানোড গ্রুপে হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারটা জিঙ্ক সালফেট দ্রবণে, ক্যাথোড হিসেবে কপার তড়িৎদ্বারটা কপার সালফেটে রাখা হবে বা ডুবানো হবে। তখন যখন এই দুটা তড়িৎদ্বারকে আমরা একটা পরিবাহী তারের মাধ্যমে সংযুক্ত করব, তখন অ্যানোড হতে জিঙ্ক তড়িৎদ্বার দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এবং একই সাথে আমাদের ইলেকট্রন গুলো ক্যাথোডের দ্রবণ থেকে কপার 2+ আয়ন ইলেকট্রন গ্রহণ করে অমর ধাতুতে পরিণত হবে। যেহেতু আমাদের ইলেকট্রন আদান প্রদান হলো, এই জিনিসটাকে আমরা বলি কি, ইলেকট্রন প্রবাহ। আর ইলেকট্রন প্রবাহ মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তার মানে হচ্ছে আমরা যদি এখানে একটা এই পরিবাহী তারের মধ্যে একটা বৈদ্যুতিক বাল্বকে সংযুক্ত করি, এই বাল্বটা কি হবে, জ্বলে উঠবে। এখান থেকে আমরা বলছিলাম যে আমাদের রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কি হয় বলতো, রূপান্তরিত হয়। কিন্তু আমাদের এই যে বিক্রিয়াটা ঘটছে, জারণ বিজারণ বিক্রিয়াটা, এটা যদি নিরবিচ্ছিন্ন ভাবে যদি না ঘটে, তাহলে আমাদের কিন্তু বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। এখন আমরা যখন দেখি যে জিঙ্ক তড়িৎদ্বারে জিঙ্ক যে পরমাণু আছে, সেটাতে অসংখ্য জিঙ্ক পরমাণু থাকে। জিঙ্ক পরমাণু যখন বারবার ইলেকট্রন গুলো ত্যাগ করবে, তখন আমাদের দ্রবণে আমাদের জিঙ্ক 2+ আয়নের আধিক্য ঘটে, মানে তার আয়নের পরিমাণটা বৃদ্ধি। আর জিঙ্ক ধাতু যখন বা জিঙ্ক পরমাণু যখন ইলেকট্রনটা ত্যাগ করে, তখন ক্যাথোডে ওই কপার 2+ আয়ন কোষ ইলেকট্রন গুলো কি করা লাগে, গ্রহণ করা লাগে। দেখো, একজন ইলেকট্রন ত্যাগ করলে আরেকজন সেটা ইলেকট্রন কি করা লাগে, গ্রহণ করা লাগে। গ্রহণটা করতে থাকে কপার 2+। এই কপার 2+ যখন ইলেকট্রন গুলো গ্রহণ করে, তখন কিন্তু সে কপার ধাতুতে পরিণত হয়। তাহলে একটু খেয়াল করো, জিঙ্ক পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করতেছে, তার আয়নের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এবং কপার আয়ন সেই ইলেকট্রন গুলো গ্রহণ করার কারণে তার কিন্তু আয়নের পরিমাণটা হ্রাস পায়। তার মানে আমরা বলতে পারি অ্যানোড তড়িৎদ্বারে জিঙ্ক 2+ একটা আধিক্য ঘটবে, এবং ক্যাথোড তড়িৎদ্বারে আমাদের কপার আয়নের একটা ঘাটতি হবে। এখন এরকম যদি দুটা পাত্রের মধ্যে আয়নের সমতাটা যদি না থাকে, তাহলে আমাদের বিক্রিয়াটা অফ হয়ে যাবে। এই জন্য বিক্রিয়াটাকে সচল রাখার জন্য আমরা একটা পটাশিয়াম ক্লোরাইডের একটা লবণ সূত্র ব্যবহার করলাম, যেখানে দুটা প্রান্ত আছে, একটা ধনাত্মক পটাশিয়াম আয়ন, একটা হচ্ছে ঋণাত্মক ক্লোরাইড আয়ন। তাহলে এই পটাশিয়াম ক্লোরাইডটা কি করবে দেখো তো, ব্যাপনহার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অ্যানোড পাত্রে যেহেতু ধনাত্মক আয়নের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, সেখানে ঋণাত্মক আয়নটাকে সরবরাহ করবে।
এবং ক্যাথোড তড়িৎ দ্বারা যেহেতু ধনাত্মক কপার আয়নের পরিমাণটা ঘাটতি হচ্ছে, সেজন্য সেখানে পটাশিয়াম আয়নকে প্রবাহিত করে দুইটা পাত্রের মধ্যে একটা ব্যালেন্স অবস্থা রাখবে এবং আমরা নিরবিচ্ছিন্নভাবে কি পাবো, বিদ্যুৎ পাবো। তো এটা হচ্ছে আমাদের এই যে গ্যালভানিক কোষের কি বলুন তো গঠন। আমরা একটু যদি পড়েও দেখি, যে দেখো তো লেখা আছে যে একটি ড্যানিয়েল কোষে অ্যানোড হিসাবে জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেট দ্রবণে এবং অন্য একটি পাত্রে কপার দণ্ড কপার সালফেট দ্রবণে কি থাকবে, ডুবানো থাকবে। এখন যদি তারের সাহায্যে আমরা দুটা তড়িৎদ্বারকে সংযুক্ত করা হয়, তখন ওই যে জিঙ্ক অ্যানোডে দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে কি হবে বলতো, পরিণত হবে। এবং অপর দিকে আমাদের কপার 2+ ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এটা আমরা বলছি। অর্থাৎ তার দিয়ে যখন আমরা দুটা তড়িৎদ্বারকে সংযুক্ত করব, তখন হচ্ছে মূলত অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহটা সৃষ্টি হবে। আর ইলেকট্রন প্রবাহ মানে আমরা কি বলছিলাম, বিদ্যুৎ প্রবাহ। দ্যাট মিনস হচ্ছে এই ড্যানিয়েল কোষের বাইরের তারের সাথে আমরা যদি একটা বৈদ্যুতিক বাল্বটা সংযুক্ত করি, তখন ওই বাল্বটা জ্বলে উঠবে। তখন এখানে আমাদের অ্যানোডের বিক্রিয়া কি দেখাছিলাম, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে এবং ক্যাথোডে কি হবে, কপার 2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এরপর আমরা সর্বশেষ যে কথাটা বলছিলাম ওটা একটু যদি আবার খেয়াল করো, যে আমাদের অ্যানোডে জিঙ্ক আয়ন তৈরি হয়ে দ্রবণে যাবে এবং অপরদিকে ক্যাথোডে দ্রবণ থেকে কপার 2+ আয়ন কপার ধাতুতে হিসাবে জমা হবে। মানে অ্যানোডে কি ছিল বলতো, জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে চলে আসবে। আর ক্যাথোডে কি ছিল, ওই কপার আয়ন দ্রবণ থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে কি হবে, পরিণত হবে। এবং বিক্রিয়া যখন চলমান থাকবে, তখন কি হবে বলতো, আমাদের জিঙ্ক আয়নের আধিক্য ঘটবে অ্যানোডে এবং ক্যাথোডে কপার 2+ আয়নে কি করে, ঘাটতি হয়। অর্থাৎ জিঙ্ক তড়িৎ দ্বারে আমাদের অ্যানোড তড়িৎ দ্বারে জিঙ্ক 2+ আয়নের আধিক্য ঘটে, আমাদের হচ্ছে ক্যাথোড তড়িৎ দ্বারে কপার 2+ আয়নের ঘাটতি হয়। প্রকৃতপক্ষে দুই পাত্রের মধ্যে আয়নের সমতা যদি বজায় না থাকে, তখন বিক্রিয়া কি করবে না, ঘটবে না। তখন আমাদেরকে সর্বশেষ কি করা লাগলো, কাজে আমরা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের একটা লবণ সেতু যখন আমরা যুক্ত করব, তখন এই ধনাত্মক পটাশিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইনের সাহায্যে আমরা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড পাত্রে আমরা কি করব, সমতা রক্ষা করব। এই সমতা রক্ষা করার মাধ্যমে আমাদের হচ্ছে নিরবিচ্ছিন্ন ভাবে আমরা বিদ্যুৎটা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষের গঠন। এখান থেকে আমরা হচ্ছে এবার একটু লবণ সেতু সম্পর্কে জানবো। আমাদের হচ্ছে এখান থেকে এমসিকিউর জন্য আসতে পারে যে আমাদের হচ্ছে কোন প্রোডাক্ট গুলো বা কোন যৌগগুলো বা কোন লবণগুলো লবণ সেতু হিসেবে ব্যবহার করা হয়। তো লবণ সেতুটা কি দেখো তো, দুটি তড়িৎ দ্বারের মাঝে পরোক্ষ সংযোগের স্থাপনের মাধ্যমে তীব্র তড়িৎ বিশ্লেষণ লবণ। খেয়াল করেন, আমরা যে লবণ সেতুগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ লবণ। অর্থাৎ যাদের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে সম্পূর্ণভাবে দ্বারা আয়নিত হয়, সেরকম তড়িৎ বিশ্লেষণ পদার্থ হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষণ। এবং এই তীব্র তড়িৎ বিশ্লেষণ লবণ গুলাই মূলত হচ্ছে লবণ সেতু হিসেবে ব্যবহার করে। তার মানে সকল লবণ কিন্তু লবণ সেতু হিসেবে ব্যবহার করা হবে না, শুধুমাত্র যারা তীব্র তড়িৎ বিশ্লেষণ, যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম সালফেট, সোডিয়াম পটাশিয়াম নাইট্রেট, হ্যাঁ পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, এই লবণগুলোর 0.1 মোলার ঘনমাত্রা 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণ পূর্ণ করে যে বাঁকা কাঁচ নল উল্টা ইউর মতো, অর্থাৎ এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এরকম বাঁকা কাঁচ নল উল্টা ইউর মতো করে আমাদের ব্যবহার করা হয়। আমরা একটু তোমাদেরকে দেখাই, যে দেখো আমাদের কোষের গঠনে ছিল, এই যে দেখেন, এই যে হচ্ছে আমাদের উল্টা ভি এর মতো, উল্টা ইউর মতো করে, হ্যাঁ উল্টা ইউর মতো করে আমাদের একটা বাঁকা কাঁচনল ব্যবহার করা হবে, যেটাকে আমরা বলছি লবণ সেতু। ঠিক আছে, তাহলে আমাদের লবণ সেতু হিসেবে আমরা কাদেরকে ব্যবহার করব, যে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষণ যে লবণগুলো আছে, তাদের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, এরকম ঘনমাত্রা উল্টা বাঁকা কাঁচনল, বাঁকা কাঁচনলের কি বলতো, উল্টা ইউ আকৃতির যে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলছি আমাদের লবণ সেতু। আচ্ছা, এখন আমরা একটু জানবো যে আমরা যে এই ড্যানিয়েল কোষে আমাদের মূলত লবণ সেতুর ভূমিকাটা কি। এটা জাস্ট তোমরা একটু জানার জন্য পড়লে হবে। তোমরা অলমোস্ট তোমরা একটা জিনিস দেখছো যে আমরা একটা ড্যানিয়েল কোষে একটা লবণ সেতুকে ব্যবহার করেছিলাম, এবং যার মূল কাজটা ছিল দুটা পাত্রের মধ্যে আয়নের একটা সমতা বিরাজমান করা। অর্থাৎ বিক্রিয়া কোষটা থেকে স্বতঃস্ফূর্ত যেন বিক্রিয়াটা ঘটে এবং নিরবিচ্ছিন্ন ভাবে যেন আমরা বিদ্যুৎটা পেতে পারি, তার কাজটা সে করে। কিন্তু কথা হচ্ছে এই লবণ সেতুটা মূলত কিভাবে আমাদের দুইটা পাত্রের মধ্যে আয়নের সমতাটা রক্ষা করলো, সেটা আমরা একটু দেখবো। তা আসো আমাদের ড্যানিয়েল কোষে লবণ সেতুর ভূমিকাটা কি।
প্রথমে বলছে যে লবণ সেতু দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করে একটি পূর্ণ কোষ গঠন করেছে, একটি পূর্ণ কোষ গঠন করেছে। অর্থাৎ আমাদের এই অ্যানোড ছিল একটি অর্ধকোষ এবং ক্যাথোড ছিল একটি কি বলতো অর্ধকোষ। তাদেরকে আমরা যখন লবণ সেতুর মাধ্যমে সংযোগ করে দিলাম তখন এটা একটা কি হচ্ছে পূর্ণ কোষ হচ্ছে, ঠিক আছে, এটা আমরা জানি। এখন যে মূল যে কথাটা সেটা হচ্ছে আমরা বলছিলাম, দেখো একটু পড়ি আমরা 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে কোষ বিক্রিয়া চলতে থাকলে তখন অ্যানোডে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক ধাতু জিঙ্ক টু প্লাস আয়ন রূপে দ্রবীভূত হওয়ার কারণে ধনাত্মক জিঙ্ক টু প্লাস আয়নের ঘনমাত্রা সালফেট টু মাইনাস আয়নের ঘনমাত্রার চেয়ে বেশি থাকে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা যখন জিঙ্ক সালফেট দ্রবণটা নিলাম এখানে এখানে মূলত কতগুলো আয়ন আছে? দুইটা, একটা হচ্ছে জিঙ্ক টু প্লাস, একটা হচ্ছে আমাদের সালফেট। অ্যানোডে যে দ্রবণটা ছিল একটা হচ্ছে জিঙ্ক টু প্লাস, একটা হচ্ছে আমাদের কি বলতো সালফেট টু মাইনাস। আচ্ছা এই যে দ্রবণটা নিলাম এখানে শুরুতে, অর্থাৎ জিঙ্ক আয়নের ঘনমাত্রা এবং সালফার আয়নের ঘনমাত্রা সেম, কিন্তু যখন আমাদের জিঙ্ক ধাতুটা ইলেকট্রন ত্যাগ করে আমাদের জিঙ্ক টু প্লাস আয়ন হিসাবে দ্রবণে চলে আসে তখন কিন্তু আমাদের জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পায়, সালফার আয়নের তো ঘনমাত্রা কোনো বৃদ্ধি পায় না। তার মানে আমরা বলতে পারি যে জিঙ্ক বা জিঙ্ক পরমাণুগুলো যখন বারবার ইলেকট্রনগুলো ত্যাগ করে আমাদের দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণগুলো বৃদ্ধি পায়। আর জিঙ্ক আয়নের পরিমাণ যখন বৃদ্ধি পাচ্ছে তখন ওই দ্রবণে জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা সালফেট আয়নের ঘনমাত্রার তুলনায় কি থাকবে বলতো বেশি থাকবে। আমি আবার একটা বলছি, আমাদের এই জিঙ্ক সালফেট দ্রবণের দুটি আয়ন ছিল, একটা হচ্ছে জিঙ্ক টু প্লাস, একটা হচ্ছে সালফেট টু মাইনাস। শুরুতে জিঙ্ক আয়নের ঘনমাত্রা এবং সালফেট আয়নের ঘনমাত্রা কি থাকবে বলতো সেম থাকবে, কিন্তু যখনই অ্যানোডিক বিক্রিয়া শুরু হবে জিঙ্ক পরমাণু বারবার ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে জিঙ্ক আয়নের পরিমাণটা বৃদ্ধি করবে তখন ওই দ্রবণে সালফার আয়নের তুলনায় জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা কিভাবে বৃদ্ধি পাবে। একই সাথে আমাদের যে ক্যাথোড যে কোষটা ছিল সেখানে দ্রবণটা কি ছিল বলতো কপার সালফেট, যার মধ্যে দুটো আয়ন, একটা হচ্ছে কপার টু প্লাস, একটা হচ্ছে আমাদের সালফেট টু মাইনাস। এখানেও শুরুতে কপার আয়নের ঘনমাত্রা এবং সালফার আয়নের ঘনমাত্রাটা কি বলতো সমান থাকবে, কিন্তু যখনই ওই অ্যানোড থেকে ইলেকট্রন গুলা কপার সালফেটের দ্রবণে চলে আসে তখন মূলত কি হয় কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তার মানে ইলেকট্রন গ্রহণ করার কারণে আমাদের কিন্তু কপার টু প্লাস আয়নের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ ঘাটতি হচ্ছে। ঘাটতি যদি হয় তাহলে এই দ্রবণে কপার আয়নের ঘনমাত্রা কি পায় হ্রাস পায়, কিন্তু সালফার আয়নের তো ঘনমাত্রা কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি এই কপার সালফেট দ্রবণে আমাদের কপার আয়ন অপেক্ষা সালফার আয়নের ঘনমাত্রার পরিমাণটা কি বলতো বেশি। আবার একটু বলছি, কপার সালফেট দ্রবণে দুটো আয়ন, কপার টু প্লাস এবং হচ্ছে সালফেট টু মাইনাস। প্রাথমিকভাবে কপার টু প্লাস আয়নের ঘনমাত্রা এবং সালফার আয়নের ঘনমাত্রা কি থাকে বলতো সেম থাকে, যখনই ওই জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গুলা কপার সালফেটের দ্রবণে আসে তখন আমাদের কপার টু প্লাস যদি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এই যে কপার আয়নটা বারবার ইলেকট্রন গুলো গ্রহণ করবে তখন ওই দ্রবণে কপার টু প্লাস এর আয়নের ঘনমাত্রা কি পায় হ্রাস পায়। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের যে ড্যানিয়েল যে কোষটা ছিল সেখানে আমাদের সেখানে হচ্ছে দেখো তো এখানে অ্যানোডে ধনাত্মক আয়নের ঘনমাত্রার পরিমাণটা বেশি আর ক্যাথোডে ঋণাত্মক আয়নের ঘনমাত্রার পরিমাণটা কি বলতো বেশি। এবার আমরা যখন একটা এই দুইটা পাত্রের মধ্যে আয়নের সমতাটা বিরাজমান করব বা রক্ষা করব তখন ওই যে আমাদের লবণ সূত্রটা ব্যবহার করলাম তার মধ্যে দুইটা আয়ন আছে, একটা ধনাত্মক পটাশিয়াম আয়ন, একটা হচ্ছে ঋণাত্মক কি বলতো ক্লোরাইড আয়ন। উনি আসলে কি করবেন, যে পাত্রে ধনাত্মক আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পায় সেখানে হচ্ছে ঋণাত্মক আয়নটা চলে যাবে, আর যে পাত্রে আমাদের ঋণাত্মক আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পাইলো সেখানে আমাদের কি যাবে ধনাত্মক আয়নটা চলে যাবে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যেহেতু এই অ্যানোড তড়িৎদ্বারে অ্যানোডের যে কোষে অ্যানোড কোষে কি হচ্ছে বলতো ধনাত্মক আয়নের পরিমাণটা কি পাচ্ছে বলতো বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই পটাশিয়াম ক্লোরাইডের বা লবণ সেতুর ক্লোরাইড আয়নটা কোথায় যাবে আমাদের হচ্ছে অ্যানোডে যাবে। আর হচ্ছে কি বলতো যেহেতু ক্যাথোডে আমাদের ঋণাত্মক আয়নের ঘনমাত্রার পরিমাণটা কি পাচ্ছে বলতো বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেখানে কি যাবে বলতো তার ধনাত্মক অংশটা চলে যাবে গিয়ে দুটা পাত্রের মধ্যে হচ্ছে আমাদের একটা ব্যালেন্স রক্ষা করতে। তাহলে আমরা একটু পড়ি এখানে দেখো যদি বলছে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক ধাতু যখন জিঙ্ক টু প্লাস আয়ন রূপে দ্রবীভূত হওয়ার কারণে ধনাত্মক জিঙ্ক টু প্লাস আয়নের ঘনমাত্রাটা সালফার আয়নের ঘনমাত্রার চেয়ে কি থাকে বলতো বেশি থাকে। কোথায়? অ্যানোডে। সালফার আয়নের ঘনমাত্রার তুলনায় জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা কি পেলাম বেশি পেলাম। অপরদিকে ক্যাথোডে কপার সালফেট দ্রবণে ওই কপার টু প্লাস আয়ন
ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপার ধাতু রূপে কি হয় বলতো ক্যাথোডে জমা হয়। ক্যাথোডে যখন জমা হবে তখন আমাদের এই ধনাত্মক কপার আয়নের তুলনায় ঋণাত্মক সালফার আয়নের ঘনমাত্রা কি থাকে বলতো বেশি থাকে। আমি বলছিলাম যে এখানে আমাদের কপার আয়নের তুলনায় সালফার আয়নের ঘনমাত্রার পরিমাণটা বেশি থাকবে। তখন কি হবে, এর ফলে অ্যানোডের ধনাত্মক চার্জযুক্ত আয়নের এবং ক্যাথোডে ঋণাত্মক চার্জযুক্ত আয়নের ঘনমাত্রাটা বেশি থাকে। মানে হচ্ছে অ্যানোডে জিঙ্ক 2 প্লাস মানে ধনাত্মক আয়নের ঘনমাত্রাটা বেশি থাকে, আর ক্যাথোডে সালফেট 2 মাইনাস মানে ঋণাত্মক আয়নের ঘনমাত্রাটা কি থাকে বেশি থাকে। এখন উভয় তড়িৎ বিশ্লেষণ দ্রবণে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকবে না, যেহেতু দুইটা দ্রবণের আমাদের আয়নের ঘনমাত্রাটা কি হচ্ছে বলতো ভিন্নত হয়ে যায়। অর্থাৎ একটা পাত্রে ধনাত্মক আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, আরেকটা পাত্রে কি হতো ঋণাত্মক আয়নের ঘনমাত্রাটা কি পায় বৃদ্ধি পায়। তখন উভয় তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ নিরপেক্ষতা যখন বজায় থাকবে না, তখনই আমরা কি করব, ওই তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমাদের একটা পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতু ব্যবহার করব, যার মধ্যে আমাদের একটা ঋণাত্মক আয়ন আছে এবং একটা ধনাত্মক আয়নটা আছে। ঋণাত্মক আয়নটা কোথায় যাবে, অ্যানোডের দ্রবণে। অ্যানোডের দ্রবণে কেন, অ্যানোডের ধনাত্মক আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পেল, এই জন্য পটাশিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়নটা আমাদের অ্যানোডে আসবে। এবং ধনাত্মক যে পটাশিয়াম আয়নটা, এই যে ধনাত্মক পটাশিয়াম আয়নটা ক্যাথোডের দ্রবণে কি করে প্রবেশ করে। কেন ধনাত্মক আয়নটা ক্যাথোডের দ্রবণে প্রবেশ করবে, কারণ এখানে ঋণাত্মক আয়নের ঘনমাত্রা কি পাচ্ছে বলতো বৃদ্ধি পাচ্ছে। ফলে উভয় তড়িৎ বিশ্লেষের তড়িৎ নিরপেক্ষতা কি পায় আমাদের বজায় থাকবে। তাহলে আবার একটু বলছি, আমাদের এই অ্যানোডে যে জিঙ্ক সালফেট দ্রবণটা ছিল, আমাদের হচ্ছে জিঙ্ক ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসে, তখন আমাদের জিঙ্ক আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। যেহেতু সালফার আয়নের ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, সামগ্রিকভাবে আমাদের ওই দ্রবণে ধনাত্মক জিঙ্ক আয়নের ঘনমাত্রা কি থাকে বেশি থাকে। অপরদিকে আমাদের জিঙ্ক যে দুটি ইলেকট্রন ত্যাগ করে, তারা যখন আমাদের হচ্ছে ক্যাথোডের দ্রবণে আসে, তখন কি হয় যে ওই যে কপার 2 প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করে আমাদের কপার ধাতুতে পরিণত হয়, তখন হচ্ছে আমাদের ওই ক্যাথোডের দ্রবণে জিঙ্ক 2 প্লাস আয়নের ঘনমাত্রা কি পায় হ্রাস পায়। কিন্তু সালফার আয়নের যেহেতু ঘনমাত্রার পরিমাণটা কোনো পরিবর্তন হয় না, তাহলে সেই কোষে আমাদের কপার আয়ন অপেক্ষা সালফার আয়নের ঘনমাত্রা কি থাকে বেশি থাকে। তার মানে হচ্ছে অ্যানোড কোষে ধনাত্মক আয়নের ঘনমাত্রা বেশি, ক্যাথোড কোষে কি বলতো ঋণাত্মক আয়নের ঘনমাত্রাটা বেশি। এখন এদের মধ্যে যখন এই ধনাত্মক আয়নের ঘনমাত্রা এবং ঋণাত্মক আয়নের ঘনমাত্রা যখন বেশি থাকে, তখন উভয় কোষে বা উভয় তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকবে না। এই বজায় রাখার জন্য আমরা একটা সলভেন্ট ব্যবহার করছি পটাশিয়াম ক্লোরাইড, যার একটা ধনাত্মক অংশ হচ্ছে পটাশিয়াম আয়ন এবং ঋণাত্মক অংশ হচ্ছে আমাদের কি ক্লোরাইড আয়ন। তো এই সলভেন্টটা যোগ করলে কি হবে, যেহেতু আমাদের অ্যানোডে ধনাত্মক আয়নের ঘনমাত্রাটা বেশি, তাহলে আমাদের ওই পটাশিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়ন মানে ক্লোরাইড আয়ন অ্যানোডে এসে তার আসবে, এবং হচ্ছে ওই পটাশিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত ধনাত্মক আয়ন আমাদের ক্যাথোডের দ্রবণে আসবে। আসার পর কি করবে, উভয় দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। এটাই হচ্ছে মূলত আসলে লবণ সেতুর কি বলতো ভূমিকা। আর লাস্ট আমরা কি বলতে পারি, যে লবণ সেতু কোষের তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রেখে তড়িৎ প্রবাহ অক্ষুণ্ণ রাখতে কি করে সাহায্য রাখে। আমি যে বললাম যে আমাদের একটা ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ, এখানে আমাদের হচ্ছে কি তড়িৎ প্রবাহটা অনবরত চলমান রাখার জন্যই মূলত হচ্ছে আমাদের লবণ সেতুটা ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষ, এবং সেখানে আমাদের লবণ সেতুর কি ভূমিকা ছিল সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে আমাদের একটা পার্থক্য আছে, এটা ইম্পর্টেন্ট, যে তড়িৎ রাসায়নিক কোষ এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্যটা কেমন। দেখো, একটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ, একটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক কোষ। একটু বলি তড়িৎ রাসায়নিক কোষটা কি ছিল। একটু আগে যে আমরা গ্যালভানিক কোষটা পড়লাম, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ যেখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো। আর তড়িৎ যে বিশ্লেষক কোষ সেটা ছিল আমাদের ওই যে গলিত সোডিয়াম ক্লোরাইড বা গাঢ় সোডিয়াম ক্লোরাইড যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা পড়লাম, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। সেখানে কি হয়েছে জানো, বাহির থেকে একটা ব্যাটারি সংযোগ করার মাধ্যমে তড়িৎ প্রবাহ চালনা করা হলো। তার মানে ওটা বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তো দুই ধরনের কোষ, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, যা রাসায়নিক শক্তি থেকে মূলত বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, যেটা মূলত বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কি হয় বলতো কনভার্ট হয়। তো আমরা তাদের পার্থক্যগুলো একটু দেখি। যে প্রথম হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষে কি বলা হয়েছে, যে তড়িৎ কোষে রাসায়নিক শক্তি মূলত হচ্ছে বিদ্যুৎ শক্তিতে কি হবে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কি হবে রূপান্তরিত হবে, তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। যে একটু আগে আমরা যেটা দেখলাম, আমরা রাসায়নিক শক্তি হিসেবে ব্যবহার করছিলাম যে জিঙ্ক সালফেট বা হচ্ছে কপার সালফেটের দ্রবণ,
তাদের মধ্যে থেকে আমরা কি পেলাম, একটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ বিশ্লেষক কোষটা হচ্ছে উল্টা, যে তড়িৎ কোষ বাইরের উৎস থেকে মানে ব্যাটারির সাহায্যে আমাদের থেকে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। অর্থাৎ বাহ্যিক উৎস থেকে একটা ব্যাটারি সংযোগ করার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ মাধ্যমে বা বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত করে রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। একজনের উল্টা, অর্থাৎ একটাতে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে যাবে, আর হচ্ছে বিদ্যুৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে কি হবে, কনভার্ট হবে। তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ রাসায়নিক কোষে দেখো অ্যানোড তড়িৎদ্বারটা হচ্ছে ঋণাত্মক এবং ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে আমাদের ধনাত্মক। খেয়াল করো, আমরা যদি তোমাদেরকে একটু দেখাই, আমাদের এই যে গ্যালভানিক কোষের দিকে দেখো, দেখেন একটু খেয়াল করো, অ্যানোড তড়িৎদ্বারটা কি হিসেবে থাকবে, নেগেটিভ, আর ক্যাথোড তড়িৎদ্বারটা কি বলতো, ধনাত্মক। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে আমাদের ধনাত্মক, ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে কি বলতো, ঋণাত্মক। এবং তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে তার উল্টা, তখন হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার ধনাত্মক, ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে ঋণাত্মক। এটা কিন্তু আমাদের কনফিউশন কাজ করে, যেহেতু একজন আরেকজনের বিপরীত। তোমরা জাস্ট একটা মনে রাখবা যে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড তড়িৎদ্বার হচ্ছে ঋণাত্মক, ক্যাথোড তড়িৎদ্বার হচ্ছে আমাদের ধনাত্মক। যখন তড়িৎ বিশ্লেষক কোষে যাব, তখন আবার অ্যানোডটা হচ্ছে ধনাত্মক, ক্যাথোডটা হচ্ছে ঋণাত্মক। এটা যদি তোমাদেরকে আমি একটু দেখাই, দেখো হচ্ছে আমাদের এই যে আহ এই যে দেখেন, এই যে দেখেন এখানে আমাদের অ্যানোডটা কি ছিল বলতো, ধনাত্মক, ক্যাথোডটা ছিল কি বলতো আমাদের ঋণাত্মক। তার মানে আমাদের তড়িৎ রাসায়নিক কোষে কি হবে বলতো, আমাদের হচ্ছে অ্যানোড হচ্ছে ঋণাত্মক, ক্যাথোড হচ্ছে ধনাত্মক। তার উল্টা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক কোষে, অর্থাৎ তখন হচ্ছে অ্যানোডটা হবে ধনাত্মক, ক্যাথোডটা হচ্ছে আমাদের ঋণাত্মক। তড়িৎ রাসায়নিক কোষ হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ, আর তড়িৎ শক্তি ব্যয়ী কোষ। কেন, দেখো তো হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষে আমরা রাসায়নিক শক্তিকে ব্যবহার করে কি পাচ্ছিলাম, বিদ্যুৎ শক্তি পাচ্ছি। এজন্য এই কোষটাকে বলা হচ্ছে তড়িৎ শক্তি উৎপাদী কোষ। আর তড়িৎ বিশ্লেষক কোষে কি হয়, তুমি বাহ্যিক উৎস থেকে একটা ব্যাটারিকে সংযোগ করছো এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের তড়িৎ প্রবাহিত করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সেটা রাসায়নিক শক্তিতে উৎপন্ন হবে। তার মানে হচ্ছে ওইখানে ওই তড়িৎ শক্তিটা কি হতো, সময়ের সাথে সাথে কি হবে, ব্যয় হবে। এজন্য বলছে যে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে তড়িৎ শক্তি উৎপাদী কোষ, আর তড়িৎ বিশ্লেষক যে কোষ, সেখানে কি হয় বলতো, তড়িৎ শক্তিটা ব্যয় হয়। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে দ্রবণের মধ্যে যে দিকে অ্যানায়নের প্রবাহ ঘটে, তড়িৎ প্রবাহের দিক সেদিকে ঘটবে। তার মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে আমাদের অ্যানায়ন মানে নেগেটিভ চার্জের যে দিকে ঘটবে, আমাদের তড়িৎ প্রবাহটা সেদিকে ঘটবে। আর তড়িৎ বিশ্লেষক কোষে ইলেকট্রন প্রবাহ যেদিকে ঘটে, আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ তার ঠিক বিপরীত দিকে ঘটবে। এখানে দুটা কথা, তড়িৎ রাসায়নিক কোষে অ্যানায়নটা যেদিকে ধাবিত হবে বা প্রবাহিত হবে, আমাদের তড়িৎ প্রবাহ বা ইলেকট্রন তড়িৎ প্রবাহ দিকটা আমাদের সেদিকে ঘটবে। কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষ হচ্ছে কি, ইলেকট্রনের প্রবাহ যেদিকে ঘটবে তার বিপরীত দিক থেকে কি হবে বলতো, আমাদের তড়িৎ প্রবাহটা ঘটবে। আর তড়িৎ রাসায়নিক কোষে অন্যতম কাজ হচ্ছে এখানে একটা লবণ সূত্র ব্যবহার করতে হবে, কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষে কখনোই লবণ সূত্র ব্যবহার করা প্রয়োজন নেই। আর লাস্ট হচ্ছে দেখো তো আমরা পড়ছি যে এই কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কি হবে, পরিণত হবে। আর তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে কি হয়, পরিণত হয়, এটা আমরা জানি। এই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে পার্থক্য। আমরা সর্বশেষ একটা কোষের গঠন দিয়ে শেষ করব, সেটি হচ্ছে শুষ্ক কোষ বা হচ্ছে ডাইসেলের গঠন। এটা হচ্ছে ওই যে আমরা পেন্সিল ব্যাটারি ব্যবহার করি না, এটাকে মূলত বলা হয় ডাইসেল। এই ডাইসেলের গঠনটা আমরা পড়বো, খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হচ্ছে আমরা এর সম্পর্কে কিছু একটু নলেজটা জানবো। তো এখন দেখো তো ডাইসেল যখন আমরা ব্যবহার করবো বা একটা পেন্সিল ব্যাটারি নিয়ে যখন কথা বলবো, তখন তো ঘুরে ফিরে আমাদের ওই অ্যানোড এবং ক্যাথোডের সাথে কাকে ব্যবহার করা হবে সে জিনিসটা আগে জানবো। তো দেখো তো ডাইসেলে অ্যানোড হিসেবে মূলত ব্যবহার করা হয় ধাতব জিঙ্কের তৈরি ছোট একটি কোটা ব্যবহার করা হয়। এই যে তোমরা একটা গঠন দেখতে পাচ্ছ, এখানে দেখো আমাদের অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করা হবে, জিঙ্ক ধাতব। জিঙ্ক ধাতুকে কি ব্যবহার করা হবে, কোটা ব্যবহার করা হবে। যে এটা হচ্ছে আমাদের জিঙ্কের তৈরি একটা কি বলতো ছোট কোটা ব্যবহার করা হচ্ছে, এটা মূলত হচ্ছে আমাদের অ্যানোড হিসেবে কাজ করবে। হ্যাঁ, অ্যানোড হিসেবে কাজ করবে। এবং ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হচ্ছে দেখো তো একটু,
এবং হচ্ছে দেখো তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পতিত পানি মিশ্রিত করে প্রস্তুতকৃত কাই দ্বারা জিঙ্কের তৈরি ছোট কণাটা কি করা হবে, পূর্ণ করা হবে। তার মানে জিঙ্কের যে কণাটা আমরা নিয়েছিলাম এর ভিতরে কি করা হবে দেখো তো, অনেকগুলো প্রোডাক্ট জিঙ্ক, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং পতিত পানি মিশ্রিত করে একটা কাই তৈরি করা হবে। কাই মানে হচ্ছে পেস্ট, মানে আঠালো টাইপের একটা পেস্ট তৈরি করবেন। এগুলাকে কি করবো, আমাদের জিঙ্কের যে কোড়াগুলো ছিল এটার মধ্যে দিয়ে কি করবো বলতো, আমাদের দিয়ে পূর্ণ করবো। কি করবো, এই যে পূর্ণ করবো, এই যে এখানে এই যে এখানে আমাদের কি করব, আমাদের যে পেস্ট আমরা তৈরি করছি এই কাই বা পেস্ট আমরা কি করবো, এখানে দিয়ে এটা পূর্ণ করবো। তার মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং হচ্ছে কি বলতো পতিত পানি যুক্ত করে আমাদের কি করা হচ্ছে, এই জিঙ্কের যে কোড়াটা ছিল সেটা তোমাকে আমরা পূর্ণ করবো। এরপর কি বলছে বলতো, এরপর জিঙ্ক পোড়াটের মাঝখানে একটি কার্বন বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করা হবে। তাহলে আমরা এই যে মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্বন দণ্ড বা হচ্ছে গ্রাফাইট, যেটা মূলত আমাদের হচ্ছে ক্যাথোড রূপে কি করে, কাজ করে। এটা মূলত হচ্ছে ক্যাথোড রূপে কি করে বলতো, কাজ করে। তাহলে আমরা আবার একটু বলি যে আমাদের যে ডাইসেলের যে গঠন সেটা মূলত হচ্ছে কি, দেখো আমরা আবার একটু দেখাচ্ছি। ডাইসেলের যে গঠন হবে, এখানে মূলত একটা জিঙ্কের তৈরি একটা কোটা ব্যবহার করা হয়, যেটি মূলত এই যে একটা জিঙ্কের কি ব্যবহার করা হচ্ছে, জিঙ্কের তো একটা কোড়া ব্যবহার করা হবে। এটি মূলত হচ্ছে আমাদের অ্যানোড রূপে কি করে বলতো, কাজ করে। এরপরে আমাদের এই কোটার ভিতরে আমরা কয়েকটি প্রোডাক্টের একটা কাই বা পেস্ট নিব। সেটা হচ্ছে কে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং হচ্ছে পতিত পানিকে মিশ্রিত করে একটা আঠালো টাইপের কি বানানো হবে, কাই অথবা পেস্ট তৈরি করা হবে। যেটা আমরা কি করবো, এই যে দেখো এখানে আমাদের এই কাইগুলা দিয়ে কি করব, এই কোড়াটাকে পূর্ণ করে দিব। পূর্ণ করলাম, করার পরে আমরা কি করব, ওই এরপর হচ্ছে আমাদের একটা জিঙ্ক পোড়াটের মাঝখানে একটি কার্বন মানে গ্রাফাইট দণ্ড আমরা কি করবো, প্রবেশ করাবো। এটি মূলত হচ্ছে আমাদের, এটি মূলত হচ্ছে কি বলতো, ক্যাথোড রূপে আমাদের কাজ করবে। যার উপরে একটা কি বলতো, এই যে টুপি রাখা হবে। এটা হচ্ছে আমাদের ক্যাথোড হিসাবে কাজ করে। এখন মনে রাখবা যে অ্যানোড যেহেতু এটা কি হিসাবে আছে, নেগেটিভ। আর ওই যে ক্যাথোড যিনি আছেন উনি হচ্ছেন কি বলতো, পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই ডাইসেলের গঠন। আমরা এখান থেকে যেটা জানবো, এখানে অ্যানোডের বিক্রিয়া কেমন হয় আর ক্যাথোডের বিক্রিয়া কেমন। তাহলে আসলে চলে আসে আমাদের এই ডাইসেলের অ্যানোডের বিক্রিয়া এবং মূলত ক্যাথোডের বিক্রিয়া। আসেন এখানে কি বলা আছে, ডাইসেলে অ্যানোড হিসাবে জিঙ্ক ধাতু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে কি হবে, পরিণত হবে। তার আমরা যদি এখানে একটু দেখাই তোমাকে অ্যানোডের বিক্রিয়াটা আমাদের, এখানে অ্যানোডের বিক্রিয়াটা কেমন হয় দেখেন। অ্যানোড হচ্ছে দেখো তো যে জিঙ্ক ধাতু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে কি হয় বলতো, পরিণত হবে। এরপর কি বলছে দেখো তো, অ্যানোডের থেকে উৎপন্ন যে দুটি ইলেকট্রন আমরা পাবো তারা হচ্ছে তারের মধ্য দিয়ে কোথায় চলে আসবে, কার্বন দণ্ডে চলে আসবে। অর্থাৎ আমাদের জিঙ্ক যে দুটি ইলেকট্রন ত্যাগ করবে তার হচ্ছে তার বেয়ে বেয়ে এই কোথায় চলে আসবে বলতো, আমাদের ক্যাথোড টয় দ্বারা চলে আসবে, মানে কার্বন দণ্ডে চলে আসবে। আসার পর কি করবে দেখো তো, কার্বন দণ্ড যখন চলে আসে ওই কার্বন দণ্ড দুটি ইলেকট্রন আমরা কি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কি হয়ে যাবে, যুক্ত হয়ে তিনটা জিনিস উৎপন্ন করবে। একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এটা হচ্ছে ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড Mn2O3, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং কি উৎপন্ন করবে, কত পানি উৎপন্ন করবে। তাহলে দেখো তো ক্যাথোডের বিক্রিয়া একটু ক্যাপচাপ মনে হচ্ছে। এখানে যেটা হবে, অ্যানোডে জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। যে অ্যানোড যে দুটো ইলেকট্রন ত্যাগ করবে সেটা হচ্ছে তার বেয়ে আমাদের কার্বন দণ্ডের কাছে চলে আসবে। তখন কার্বন দণ্ডটা কি করবে জানো, ওই যে আমাদের যে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা ছিল সেখান থেকে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং হচ্ছে আমাদের যে ম্যাঙ্গানিজ যে ডাইঅক্সাইডটা ছিল এই দুজনের সাথে কি করবে, যুক্ত হয়ে তিনটা জিনিস উৎপন্ন করবে। কি কি, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং হচ্ছে পানি উৎপন্ন করবে। তাহলে আমরা ক্যাথোডের রিঅ্যাকশনটাকে এখন লিখতে পারবো। এই যে দেখেন ক্যাথোডের রিঅ্যাকশনটা হবে এরকম। ক্যাথোডে কি হবে দেখেন তো, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন, তারপর হচ্ছে কি বলতো ম্যাঙ্গানিজ কি বলতো ডাইঅক্সাইড। ওই যে দেখো তো অ্যানোডে যে দুটি ইলেকট্রন আছে সেই দুটি ইলেকট্রন কি করবে, গ্রহণ করে আমাদের কি কি উৎপন্ন করবে দেখেন তো, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। তারপর হচ্ছে আমাদের ডাইম্যাঙ্গানিজ
ট্রাইঅক্সাইড, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড উৎপন্ন করবে এবং হচ্ছে পানি উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। তাহলে আবার একটু দেখো, অ্যানোডে কি ছিল, জিঙ্ক ধাতু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হবে। জিঙ্ক ধাতু যে ইলেকট্রন গুলো ত্যাগ করলো সেটা হচ্ছে ক্যাথোডে কার্বন দণ্ডের কাছে চলে আসবে। সেই কার্বন দণ্ড দুটি ইলেকট্রন কি করবে, ওই অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে কি করবে, যুক্ত হয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তিনটা প্রোডাক্ট পাওয়া যাবে, অ্যামোনিয়া গ্যাস, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং একই সাথে কি উৎপন্ন হবে বলতো, পানি উৎপন্ন হবে। এখন এটাকে যদি আমরা সামগ্রিকভাবে কোষ বিক্রিয়া আকারে লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, জাস্ট এগুলোকে যোগ করে দিব। যোগ করে দিলে আমরা কি পাচ্ছি দেখো তো, সামগ্রিক বিক্রিয়া বা কোষ বিক্রিয়া যদি বলি, তখন কি লিখবেন বলুন তো, জিঙ্ক যোগ 2 অ্যামোনিয়াম আয়ন যোগ হচ্ছে কি বলতো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং বিক্রিয়া পর হচ্ছে আমাদের জিঙ্ক 2 প্লাস 2 অ্যামোনিয়া গ্যাস, ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং হচ্ছে পানি উৎপন্ন করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শুষ্ক ডাইঅক্সাইডের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া।